প্রিয় দর্শক, এটিএন নিউজের এক বিশেষ অনুষ্ঠানে আজ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাসুদুল হক। আজকের এই অনুষ্ঠানটি তরুণ, উদ্যমী এবং প্রতিশ্রুতিশীল বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়ুয়া তরুণ যারা চ্যালেঞ্জ নিতে সক্ষম তাদের জন্য খুব উপকারে দেবে, এটা আপনাদেরকে আমি নিশ্চিত করে বলতে পারি। যুক্তরাষ্ট্র সরকার দ্বিপাক্ষিক সম্পর্কের অংশ হিসেবে বিভিন্ন পেশাজীবী বন্ধুরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য এক্সচেঞ্জ প্রোগ্রামের আয়োজন করে থাকে। আমরা আজকে আলোচনা করব তরুণদের জন্য যুক্তরাষ্ট্র সরকার যে এক্সচেঞ্জ প্রোগ্রামগুলি করছে সেটা কিভাবে করছে সে বিষয়ে। আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে যোগ দিতে স্টুডিওতে উপস্থিত রয়েছেন মার্কিন দূতাবাসের ইউথ এক্সচেঞ্জ অ্যান্ড অ্যালামনাই কোঅর্ডিনেটর মাশফিক হাসান, এবং রয়েছেন দুজন অংশগ্রহণকারী তানজিল রশিদ এবং রয়েছেন খুম্বার ত্রিপুরা বেলা। আপনাদের তিনজনকেই আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। মাশফিক ভাই, আপনার কাছ থেকে আগে শুনতে চাইব যে তরুণদের জন্য আপনারা আসলে কি কি প্রোগ্রাম রেখেছেন? ধন্যবাদ মাসুদুল ভাই। আমি ধন্যবাদ জানাতে চাই এটিএন নিউজকেও এরকম একটা সুন্দর প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। প্রথমেই বলে নিই, এটা আমার খুব ভালো লাগার একটা জায়গা, কারণ এখানে আমার তিনজন অ্যালামনাই আছে। মাসুদুল ভাই আমাদের আইবিএলপি অ্যালামনাই, বেলা আমাদের গ্লোবাল ইউগ্রেড অ্যালামনাই, তানজিল আমাদের সুসি অ্যালামনাই। সো অলরেডি আমরা তিনটা প্রোগ্রাম নিয়ে কথা বলে ফেলেছি। সো আমাদের আমি যে পোর্টফোলিওটা দেখি সেটা হলো ইউথ অ্যান্ড এক্সচেঞ্জ অ্যালামনাই। সো আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ারের স্টুডেন্ট পোস্ট এইচএসসি, তাদের যে প্রোগ্রামগুলো হয় এক্সচেঞ্জ প্রোগ্রাম, সেগুলো আমি ম্যানেজ করে থাকি। তার মধ্যে কিছু উল্লেখযোগ্য প্রোগ্রাম হলো গ্লোবাল ইউগ্রেড প্রোগ্রাম, যেটা আন্ডারগ্র্যাড স্টুডেন্টদের জন্য, সিসিআই কমিউনিটি কলেজ ইনিশিয়েটিভ প্রোগ্রাম, এবং সুসি যেটা ইউএস স্টাডি অফ ইউএস ইনস্টিটিউট। তো এই তিনটা প্রোগ্রাম নিয়েই আমরা আজকে কথা বলবো, কারণ এই তিনটা প্রোগ্রাম আমাদের যারা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছে, আমি আগেও বলেছি প্রথম থেকে তৃতীয় বর্ষ পর্যন্ত, তাদের জন্য এই প্রোগ্রামগুলো। আমাদের আরও এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে, কিন্তু বিভিন্ন এজ গ্রুপের জন্য, বিভিন্ন অধ্যয়নের বিভিন্ন যারা পর্যায়ে আছে তাদের জন্য, বা প্রফেশনাল বিভিন্ন পর্যায়ে আছে তাদের জন্য। কিন্তু আজকের এই তিনটা প্রোগ্রাম নিয়েই আমরা মেইনলি কথা বলবো। সিলেকশন প্রসেসটা কিভাবে হয়? সিলেকশন প্রসেস আসলে যেটা হয় সেটা তো ফার্স্ট অবশ্যই অ্যাপ্লিকেশন দিয়ে। আমাদের কয়দিনের মধ্যেই সুসির প্রোগ্রামটা ওপেন হবে, যেটাতে আমাদের তানজিল গিয়েছিল। সো আমাদের বছরটা এক্সচেঞ্জ প্রোগ্রামের প্রথমটাই এটা দিয়ে শুরু হবে, সূচনা হবে। এবং তারপরে যেটাতে বেলা গিয়েছিল গ্লোবাল ইউগ্রেড প্রোগ্রাম, তারপরে সিসিআই প্রোগ্রাম, একটার পর একটা আমাদের এক্সচেঞ্জ প্রোগ্রামগুলোর সবগুলোর রিক্রুটমেন্ট সেশন বছরের শেষার্ধে এই লাস্ট কোয়ার্টারেই হয়ে থাকে। সো এই জন্য আমি এটিএন নিউজকে আরও ধন্যবাদ জানাতে চাই যে আমি এই সময় এই প্রোগ্রামগুলো নিয়ে কথা বললে স্টুডেন্টরা জানতে পারবে, তারা জানবে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, তাদের অ্যাপ্লিকেশনের জন্য কি কি প্রস্তুতি নিতে হবে, সেই সবগুলো নিয়েই আমরা আজকে। ধরেন কোনো স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করলো, মানে আপনার বাছাইটা কিভাবে করবেন? এটা একদম কি মানে নির্মোহভাবে সে বাছাইটা হয় কিনা? বাংলাদেশ তো এই কারণে প্রশ্নগুলি আসে। খুবই ভালো প্রশ্ন। হ্যাঁ, সাধারণত প্রথম পর্যায়ে অ্যাপ্লিকেশনের প্রথম পর্যায়ে আমি থাকি, বা অনেক সময় অনেকগুলো প্রোগ্রামে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটের যে ইসিএ এডুকেশন অ্যান্ড কালচারাল যে প্রোগ্রামের যে মেইন অফিস, তারাও অনেক সময় ইনভলভ থাকে। সো এরপরে একটা প্রথম সিলেকশনের পর যে অ্যাপ্লিকেশনে তারা কি লিখেছে তার সেটা থেকে একটা শর্ট লিস্ট হয়, যেটার মাধ্যমে আমরা ফোনে ইন্টারভিউ নিয়ে থাকি। এবং সেকেন্ড স্টেজের পর যে লাস্ট স্টেজটা থাকে সেটা আমরা ইউএস এমবেসি বা আমেরিকান সেন্টারে আমরা ইন্টারভিউ নিয়ে থাকি, যেখানে আমাদের আমেরিকান অফিসাররা ইনভলভ থাকে। ইউজুয়ালি আমিও তাদের কাউকে আগে চিনতাম না, আমাদের আমেরিকান অফিসাররাও কাউকে চিনত না। সো এটা সম্পূর্ণই তাদের মোটিভেশন, ডেডিকেশন, ট্যালেন্ট এটার উপর ডিপেন্ড করে, এবং তাদের যে প্যাশন, আগ্রহের মাত্রাটা থেকেই এই প্রোগ্রামে তারা যেতে পারবে কিনা সেটা নির্ধারিত হয়। তিনটা প্রোগ্রামে বছরে কতজন স্টুডেন্ট বাংলাদেশ থেকে যেতে পারছে? আমি যে প্রোগ্রামগুলো আমি ম্যানেজ করে থাকি, ইউথ এক্সচেঞ্জ প্রোগ্রামস, সেটা থেকে প্রায় 45 to 50 স্টুডেন্ট এভরি ইয়ার যায়। বাট এখানে আরেকটা প্রোগ্রাম আছে যেটা হাই স্কুল স্টুডেন্টদের জন্য, ওখানে একটা নাম্বার আছে। আমরা যে প্রোগ্রামগুলো নিয়ে কথা বলছি, যেমন সিসিআই প্রোগ্রামে 5 থেকে 7 বা 10 জন অনেক সময় যেয়ে থাকে, গ্লোবাল ইউগ্রেড প্রোগ্রামেও 5 থেকে 10 জন যেয়ে থাকে, আবার সুসি প্রোগ্রামে 5 জন 7 জন। এটা ডিপেন্ড করে ইয়ারলি বাজেটের উপরে, স্কোপের উপরে। কিন্তু আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা, আমাদের অ্যালামনাইরা, থ্যাঙ্কস টু দেম, ওরা খুবই ভালো করেছে। লাস্ট যারাই গিয়েছে বাংলাদেশ থেকে, আমাদের
ওয়াশিংটন ডিসির প্রোগ্রাম অফিসাররা বা ওভারঅল যে সেকশন আছে তারা এত হ্যাপি ছিল ওনাদের পারফরমেন্স নিয়ে যে আমরা শুনতে পেয়েছি যে আমাদের স্লট হয়তো আরও বাড়বে, এবং সেটাই আমাদের সামগ্রিক প্রচেষ্টা। এটা তো খুবই আনন্দের খবর। আরেকটা একটু জেনেই নিই যে মানে আমরা বিদেশে গেলে সাধারণত টাকা পয়সার কথা আমরা ভাবি যে অনেক দরিদ্র মানুষ ভাবে যে আসলে টাকা পয়সা লাগবে কিনা, মানে এটা আসলে অর্থের যোগানটা কিভাবে হয়, রাইট, বা কোনো অ্যাপ্লিকেশন ফি আছে কিনা? জি, সো এটা আমাদের এক্সচেঞ্জ প্রোগ্রামের জন্য খুবই ইম্পর্টেন্ট। ধন্যবাদ আপনাকে এই প্রশ্ন করার জন্যই। আমাদের যে এক্সচেঞ্জ প্রোগ্রামগুলোই আছে সবগুলো এক্সচেঞ্জ প্রোগ্রাম, তার কোনোটাতেই তাদের কোনো খরচ নেই। একবারে অ্যাপ্লিকেশন ফর্ম তো এটা সম্পূর্ণই বিনা খরচে। সাধারণত বেশিরভাগ প্রোগ্রামগুলোর অ্যাপ্লিকেশন অনলাইনে হয়ে থাকে, সো তারা অনলাইনে যে অ্যাপ্লাই করবে। এরপরে যে যেমন তানজিল যে প্রোগ্রামটায় গিয়েছিল এটা 5 সপ্তাহের প্রোগ্রাম, সো এইখানে ইংলিশের কোনো রিকোয়ারমেন্ট লাগেনি, মানে হি ওয়াজ ফ্লুয়েন্ট ইন ইংলিশ ওয়াইল হি ওয়াজ স্পিকিং, সো ওটা থেকে আমরা বুঝতে পেরেছি যে ওখানে যার কোনো প্রবলেম হবে না। কিন্তু অন্য যে এক্সচেঞ্জ প্রোগ্রামগুলো গ্লোবাল ইউগ্র্যাড বা সিসিআই, এগুলোতে ইংলিশ দক্ষতার দরকার আছে, সো টোফল বা আইএলটিএস এর একটা মিনিমাম স্কোর, সেটার দায়িত্বও আমরা নিব। স্টুডেন্টদের আগে থেকে এক্সাম দিয়ে যে অ্যাপ্লাই করতে হবে তা না, ওয়ান্স দে আর শর্ট লিস্টেড ওটা আমরাই তাদেরকে দিয়ে পরীক্ষা নিয়ে নিব। মানে শুধু কোয়ালিটিটা থাকলেই হবে, আর কিছু দরকার নেই, কোয়ালিটি এন্ড টাকা পয়সা কোনো কিছু দরকার নেই, সেই কোয়ালিটিটাই আসলে তাকে যুক্তরাষ্ট্র নিয়ে যাবে। আমি বেলার কাছ থেকে একটু শুনতে চাই যে এই কারণে যে আমাদের বাংলাদেশের যে সুবিধা বঞ্চিত এলাকা খাগড়াছড়ি অন্যতম, মানে আপনার তো আমার ধারণা যে এখান থেকে উঠে আসা আপনার জন্য অনেক কঠিন লড়াইটা ছিল, যে আপনি কিভাবে সিলেক্ট হলেন আর কি আপনার প্রোগ্রামটায়? ধন্যবাদ ভাইয়া প্রশ্নটা করার জন্য। আপনি যেভাবে বলতেছিলেন আসলে খাগড়াছড়ি প্রত্যন্ত অঞ্চল থেকে একজন স্টুডেন্টদের অনেক বেশি হ্যাসেল হয়, আসলে সবসময় প্রতিযোগিতা থাকে, লড়াই করে এই পর্যন্ত আসা। তো আমার এই ক্ষেত্রে সবথেকে বড় ইন্সপায়ারেশন হচ্ছে আমার ভার্সিটি, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, যেখানে আমার আন্ডারগ্র্যাড পড়েছি আমি। সো ওখান থেকে আসলে আমি খুব ওখানে ভর্তি হওয়ার পর অনেক মোটিভেশন পেয়েছি, ইন্সপায়ারেশন পেয়েছি প্রফেসরদের কাছ থেকে, যে ওখানে তো সব উইমেন্সরা পড়ে, তো উইমেন্স এম্পাওয়ারমেন্ট নিয়ে একটা মানে ইম্পর্টেন্সের গুরুত্বটা ওখানে বোঝা যায়। আর ওখান থেকে আসলে আমার লিডারশিপের স্কিলগুলো আমি গ্রো করেছি বিভিন্ন ক্লাব অ্যাক্টিভিটিসের সাথে নিজেকে ইনভলভ করে। পাশাপাশি হচ্ছে আমি যখন এশিয়ান ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি আমরা জাস্ট ত্রিপুরা স্টুডেন্ট 2 জন ছিলাম। তো আমার একটা মোটিভেটেড কাজ করতো যে সব সময় আমার কমিউনিটির মেয়েগুলোকে আমি আরও ইন্সপায়ার করে হচ্ছে আমি তুলে নিয়ে আসবো। তো ওইখানে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে আমি ওই কাজটার সাথে যুক্ত ছিলাম নিজে, মানে আমি 3-4 জন স্টুডেন্টদেরকে গাইড করে হচ্ছে আমার ভার্সিটিতে আবার আমি আনতে পেরেছি আর কি, ত্রিপুরা স্টুডেন্ট। আপনার এলাকা থেকে? জি, আমার এলাকা থেকে, পাশাপাশি হচ্ছে বান্দরবান থেকেও। তো ওই লিডারশিপ স্কিলগুলা আমার বিশেষ করে এই ইউগ্রেড প্রোগ্রামে যখন আমি অ্যাপ্লাই করি আমাদের হচ্ছে 2টা এসে লিখতে হয়, সো এগুলা আমি বেসিক্যালি এক্সপ্লেন করেছিলাম আমার যে লিডারশিপ স্কিল আমি কিভাবে হচ্ছে আমার কমিউনিটিকে গ্রো করার জন্য আমি আরও কাজে লাগাতে পারবো, বা ইউএসএতে যাওয়ার পরে হচ্ছে আমি কিভাবে ওখান থেকে কী শিখে এসে আমি আবার মানে আমার কমিউনিটি প্লাস বাংলাদেশে আমি কাজে লাগাতে পারবো। সো এগুলো মেনলি আমার ফোকাস পয়েন্ট ছিল। আমরা তানজিলের কাছ থেকেও জানতে চাইবো যে তানজিল, মানে আপনি কিভাবে এই আপনার প্রোগ্রামে আপনি সিলেক্ট হলেন? প্রথমেই ধন্যবাদ। আপু যেটি বললো একটা স্টেটমেন্ট অফ পারপাস, আমার মনে হয় যে এটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় যখন আমরা এক্সচেঞ্জ প্রোগ্রামগুলোতে আবেদন করি। আমার ক্ষেত্রে ফিরে যেতে হবে 2014 সালের 16 ডিসেম্বরে, যখন আমি 9ম শ্রেণীতে ছিলাম, এবং তখন আমি চিন্তা করি বাংলাদেশে যে প্রাকৃতিক দুর্যোগগুলো হয় এবং সেখানে ডিসঅ্যাডভান্টেজ মানুষগুলোর অনেক কষ্ট হয়, ইমিডিয়েট সাপোর্ট দরকার হয়, তাদেরকে কোনোভাবে ইমার্জেন্সি সাপোর্ট দেওয়া যায় কিনা ওয়াইল ইনভলভিং ইয়াং পিপল। সো তখনই হচ্ছে 2014 সালের 16 ডিসেম্বর আমি একটি অর্গানাইজেশন প্রতিষ্ঠা করি যার নাম অগ্রগ্রাহী, যেটি ক্লাইমেট ইন্ডিউস ডিজাস্টার নিয়ে ইয়াং পিপলদেরকে এঙ্গেজ করার মাধ্যমে আমরা সাপোর্ট দেওয়া শুরু করি যতটুকু সামর্থ্য আমাদের মধ্যে ছিল। পরবর্তীতে যখন স্টাডি অফ দ্য ইউনাইটেড স্টেটস ফর ক্লাইমেট চেঞ্জ এনভায়রনমেন্ট এই প্রোগ্রামটি ইউএস এমবাসি ঢাকা থেকে পাবলিশ হলো, তখন আমার মনে হলো যে আমার যে জীবনের উদ্দেশ্য কিংবা কাজের যে উদ্দেশ্য যে ক্লাইমেট ভালনারেবল পিপলদেরকে হেল্প করা, সেটির সাথে হচ্ছে এই প্রোগ্রামটি সরাসরি অ্যালাইন করে।
যেটি আমি আমার স্টেটমেন্ট অফ পারপাস যে লেটারটি আমার লিখতে হয়েছিল সেখানে তুলে ধরি এবং পরবর্তীতে আমি ভাইভা ফেস করি এবং বাংলাদেশ এমবিসি থেকে সিলেক্টেড হয়ে আমার প্রোফাইল ওয়াশিংটন ডিসিতে পাঠানো হয় এবং পরবর্তীতে সেখানেও আমাকে ফাইনালি সিলেক্ট করা হয়। মানে আমি একটু জিজ্ঞেস করি যে মানে আপনি কি কখনো ভেবেছেন যে আপনি এই প্রোগ্রামের জন্য শেষ পর্যন্ত সিলেক্ট হবেনই? প্রথমে বলি যে অনেক বেশি কম্পিটিটিভ একটা প্রসেস এবং সবাই অনেক বেশি স্কিলড এবং রিসোর্সফুল। সত্যি বলতে আমার এখনো বিশ্বাস হয় না যে ইতিমধ্যে আমি প্রোগ্রামটা শেষ করে এখন বাংলাদেশে বসে ইন্টারভিউই দিচ্ছি। মানে এখন আচ্ছা, আমরা অবশ্যই অভিজ্ঞতাটা শুনবো মাশফিক ভাই, আপনার কাছ থেকে শুনবো। একটা ব্রেক নিয়ে এসে আমরা প্রিয় দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। বিরতির পর আমরা আসলে ওনাদের অভিজ্ঞতার কথাটাই শুনবো। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম। আমরা আজকে আলোচনা করছি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউথ এক্সচেঞ্জ প্রোগ্রাম নিয়ে। মাশফিক ভাই, আপনার কাছ থেকে জানতে চাইবো যে ধরেন সবকিছু সিলেক্ট হলো, এখন আসলে মানে ভিসার ব্যবস্থাটা কিভাবে হবে? আচ্ছা, আমি শিওর সবারই এটা এখন সবারই আর কি মার্কিন ভিসা নীতি নিয়ে মানে একটু আমরা অত ডিটেইলে না যাই, বাট যেটা ইউথ এক্সচেঞ্জ রিলেটেড, যে এইখানে যেহেতু এই প্রোগ্রামটা ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটের প্রত্যেকটা এক্সচেঞ্জ প্রোগ্রাম, সো তাদের ভিসার ব্যাপারটা সম্পূর্ণই ইউএস এমবেসি বা আমরা যারা প্রোগ্রাম ম্যানেজ করি তাদের কাছে। তাদের সব দায়িত্ব এটা আমাদের। আমরা তাদের অ্যাপ্লাই করা থেকে শুরু করে পুরোটা জিনিস গাইড করব। তারাও অবশ্য সবার মতো এসে ইন্টারভিউ দিবে, কিন্তু আমরা কখনো দেখিনি যে এই প্রসেসটা কোনো রকম কমপ্লিকেসি ক্রিয়েট হয়েছে, কারণ তারা অলরেডি একটা স্টেপের মাধ্যমে এসে এখানে তারা সিলেক্টেড হয়েছে। দে হ্যাভ প্রুভেন দেয়ার ওয়ার্থ, দে হ্যাভ প্রুভেন দেয়ার ট্যালেন্ট। সো তারা অলরেডি দেখিয়েছে যে তারা আসলে এক্সচেঞ্জ প্রোগ্রামে পার্টিসিপেট করতে যাচ্ছে এবং তাদের উদ্দেশ্য ওখান থেকে শিখে কালচারাল এক্সচেঞ্জ হয়ে একাডেমিক এক্সচেঞ্জ নিয়ে তাদের সেই নলেজগুলো নিয়ে ফেরত আসা এবং তাদের কমিউনিটিকে, যেটা বেলা বলছিল বা তানজিল বলছিল, তাদের ফ্রেন্ডসদেরকে তাদের কমিউনিটিতে সেই এক্সপিরিয়েন্সগুলো বা নলেজগুলো ছড়িয়ে দেওয়া। সো আমার মনে হয় না এই প্রোফাইল থেকে কারো ভিসা না পাওয়ার কোনো কারণ আছে। সাধারণত যারা আমাদের ভিসা ইন্টারভিউ নেয় তারা এই প্রোগ্রাম সম্পর্কে জানে এবং তারা জানে যে কী পরিমাণ পরিশ্রম করে তাদের প্রোগ্রামের এই শেষ মুহূর্তে পর্যন্ত আসতে হয়। সো আপনিও এক্সচেঞ্জ প্রোগ্রাম অ্যালামনাই, আমি শিওর আপনিও জানেন যে ভিসা নিয়ে কোনো সমস্যা জি, ভিসা নিয়ে আমার কোনো সমস্যা হয়নি। মানে আর সোজা কথা হচ্ছে, যেহেতু মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রোগ্রাম এবং দূতাবাস তো পররাষ্ট্র দপ্তরের অধীনেই, সেই কারণে ভিসা নিয়ে কোনো প্রবলেম হয় না। মাসুক ভাই, আপনার কাছে আরেকটা জানতে চাইবো যে ধরেন সাধারণ স্টুডেন্ট যারা, তারা কিভাবে জানবে যে আপনারা একটা বিজ্ঞপ্তি দিয়েছেন যে এখন অ্যাপ্লিকেশন করবে? সো আমাদের যেটা ইউএস এমবেসি ঢাকা ফেসবুক পেজ, এটার সব রিচ ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট এবং দ্য হোল রিজিয়ন। সো আমাদের প্রত্যেকটা প্রোগ্রামের অ্যানাউন্সমেন্ট সবচেয়ে আগে ফেসবুক পেজে যায় এবং আমাদের ওয়েবসাইটে আরও ডিটেইলে লেখা থাকে কী কী রিকোয়ারমেন্ট, কীভাবে অ্যাপ্লাই করতে হয়, ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকে। সো ওটা, এছাড়াও আমাদের প্রেস সেকশন খুবই অ্যাক্টিভ। তারা যখনই আমাদের এরকম কোনো প্রোগ্রাম হয়, তারা যেসব লোকাল প্রেস বা ঢাকার বাইরের প্রেস আছে তাদের সাথে শেয়ার করে যেন এইটা স্টুডেন্টদের কাছে যায়। আর এছাড়াও আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছে, যেমন এটিএন নিউজ আছে, তা আপনারা এরকম একটা শো করছেন, এই শোয়ের মাধ্যমে স্টুডেন্টরা জানতে পারবে যে এই এক্সচেঞ্জ প্রোগ্রামের ব্যাপারে। সো আমাদের অনেকগুলো ওয়ে আছে, বাট ফেসবুক পেজ আমাদের, যেটা ইউএস এমবেসি ঢাকা ফেসবুক পেজ, ওটা সবচেয়ে ভালো উপায়। এই জন্য আমি সবসময় স্টুডেন্টদেরকে, যারা ইউথদেরকে, তাদের বলি যে সবসময় আমাদের পেজটা লাইক দিয়ে রাখবেন। অনেক টাইপের অপরচুনিটি, অনেক টাইপের নিউজ, অনেক টাইপের অ্যাওয়ারনেস ক্রিয়েশন পোস্ট আমাদের ফেসবুক পেজে আসে। সো ওটাতে যদি লাইক দেওয়া থাকে তাহলে সব কিছু সম্পর্কে জানতে পারবে। বেলা, আপনার কাছ থেকে একটু আপনার অভিজ্ঞতাটা একটু শুনবো যে আসলে অনেকে যারা যায় না তারা তো আসলে জানে না যে ওখানে গিয়ে কী হয়। মানে আপনি গেলেন, কতদিনের জন্য কি কি করলেন, কোন কোন শহর ঘুরলেন, এটা একটু শুনতে চাই। জি, আমি ওখানে ছিলাম 5 মাস, জানুয়ারি থেকে মে পর্যন্ত আমার এক সেমিস্টার ছিল। শীত পেয়েছেন অনেক? হ্যাঁ, জি। সো আমার ফার্স্ট ইমপ্রেশন ছিল হচ্ছে আমি স্নো দেখবো, কারণ বাংলাদেশে তো কখনো স্নো হয় না। সবাই ওখানে ছিলাম। হ্যাঁ, ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স যে ফার্স্ট টাইমের মতো স্নো দেখা, স্নোফল দেখা। তারপরে আমার এডুকেশন সিস্টেম আমার এত ডিফারেন্স লাগে নাই, কারণ আমার ভার্সিটিও আমেরিকান সিস্টেমে পড়াশোনা করায়। সো ওইটা একটু সিমিলার ছিল। দেন পাশাপাশি ওখানের মানুষজন, কালচার
ওনারা সবাই অনেক ফ্রেন্ডলি ছিল। তারপরে আমাদের ভার্সিটিতে আরেকটা ছিল ফ্রেন্ডশিপ ফ্যামিলি নামে একটা, মানে ওইটার মাধ্যমে হচ্ছে আমাদেরকে আমেরিকান একটা ফ্যামিলির সাথে কানেক্ট করে দেওয়া হয়। তো ওই ক্ষেত্রে ওইটা এক সেমিস্টারের জন্য। হ্যাঁ জি, সো ওইটার জন্য হচ্ছে আমি একটু হোমসিক ফিল করি সবসময়, বাট ওই ফ্রেন্ডশিপ ফ্যামিলি থাকার কারণে আমি আমেরিকাতে এত হোমসিক ফিলনেসটা কেটে উঠতে পেরেছি। তারপরে আমি 4টা স্টেটে গিয়েছিলাম, নিউ ইয়র্ক, ওয়াশিংটন, বোস্টন, তারপরে ওয়েস্ট ভার্জিনিয়া। তো নিউ ইয়র্কে আমি গিয়েছি স্ট্যাচু অব লিবার্টি, যেটা একটু মেনশন করতে চাই। আমি স্কুলে আমাদের একটা বই ছিল স্ট্যাচু অব লিবার্টি, তো ওইটা পড়ার সময় আসলে মানে ভাবছিলাম আর কি যে ছোটোবেলায় আমি যদি কখনো স্ট্যাচু অব লিবার্টি নিজের চোখে দেখতে পারতাম। তো এটা ইউগ্রেটে যাওয়ার পরে হচ্ছে নিউ ইয়র্কে যাওয়ার পরে এই উইশটা পূরণ হলো। আর এর পাশাপাশি এই প্রোগ্রামে আমাদের 20 আওয়ার্সের কমিউনিটি সার্ভিস করতে হয়, 20 আওয়ার্স রিকোয়ারমেন্ট একটা থাকে। তো আমি কাজ করেছিলাম একটা মিউজিয়ামে কাজ করেছিলাম, জেন গ্রে মিউজিয়াম। তারপরে আমাদের ভার্সিটির পাশে একটা চার্চ ছিল, ওখানে আমি এই 2টা অর্গানাইজেশনে আমি হচ্ছে 20 আওয়ার্স আমার কমিউনিটি সার্ভিস ওয়ার্কটা রিকোয়ারমেন্টটা ফুলফিল করেছিলাম। তো এখানে কাজ করতে গিয়ে দেখা গিয়েছে আমার বিভিন্ন এজেসদের সাথে কাজ করতে হয়েছে। যেমন আমি ক্লোথস করেছিলাম, তারপর ওদের একটা ফুড গিভওয়ে একটা ইভেন্ট ছিল, ওখানে কাজ করেছি। তারপর মিউজিয়ামে গিয়ে বাচ্চাদেরকে গেমস খেলানো, তারপরে আর্ট করানো, এগুলোতে এই সার্ভিসগুলো আমি করেছি, যেটা খুব মানে একটা অনেক ভালো এক্সপিরিয়েন্স ছিল ওভারঅল। যুক্তরাষ্ট্র সম্পর্কে আপনার যাওয়ার আগে ধারণা কি ছিল, গিয়ে কি ধারণা হলো? যাওয়ার আগে আসলে আমি মনে মনে ভাবতেছিলাম যে একটা পুরাই তো একদম নতুন একটা শহরে যাব, নতুন এনভায়রনমেন্ট, নতুন মানুষ, কিভাবে আমি ওদের সাথে গিয়ে খাপ খাওয়াবো। তো আই থট যে ওখানের মানুষরা এত হাম্বল হবে না, এত কাইন্ড হবে না, বাট ওখানে যাওয়ার পরে আমার পার্সপেক্টিভটা পুরাই ডিফারেন্ট হয়ে গেছে। সো ওখানের মানুষজন অনেক ফ্রেন্ডলি ছিল, অনেক হাম্বল। আর স্পেশালি আমি যেটা মেনশন করছিলাম, আমার ফ্রেন্ডশিপ ফ্যামিলি, ওনারা অনেক সাপোর্ট করেছেন আমার যাওয়ার পর থেকে আসার টাইম পর্যন্ত। নিশ্চয়ই দারুণ একটা অভিজ্ঞতা নিয়েছেন। অনেক দারুণ অভিজ্ঞতা হয়েছে। যে আমরা একটু তানজিলের কাছ থেকে শুনতে চাই যে তানজিল, আপনি মানে যুক্তরাষ্ট্রে গিয়ে কোথায় কোথায় গেলেন, কি কি করলেন? আমার অভিজ্ঞতাটাও বেশ রোমাঞ্চকর। আমি প্রথমে ছোট্ট একটি গল্প দিয়ে শুরু করতে চাই। আউটডোর অ্যাক্টিভিটিস অংশ হিসেবে আমরা আসলে নেভাডা এবং ক্যালিফোর্নিয়ার যে নদীটা রয়েছে লেক টাহো, সেখানে হচ্ছে আমরা কায়াকিং করছিলাম, এবং যখন মিডলে ছিলাম তখন ইনস্ট্রাক্টর আমাদেরকে বলছিল যে চোখ বন্ধ করে আকাশের দিকে তাকাও এবং বলো লাইফ ইজ সো বিউটিফুল। তো চোখ বন্ধ করে যখন আমরা সবাই ওই ব্যাপারটা চিন্তা করছিলাম, তখন আমাদের পেছনের যে জার্নি, যে অ্যাপ্লিকেশন প্রসিডিওর বা হচ্ছে আমাদের বাংলাদেশে কাজ, যেগুলোর মাধ্যমে আমরা আসলে যুক্তরাষ্ট্রের মতো একটি দেশে আসতে পেরেছি, তাও গভর্নমেন্ট ফান্ডিংয়ে, সেই জার্নিটার কথা মনে পড়ছিল। এবং সেই সাথে সেই রোমাঞ্চগুলো অনুভূতি হচ্ছিল যে আমরা ক্লাসরুমে ক্লাইমেট নিয়ে যে পড়াশোনাগুলো করছি, যে ওয়ার্ল্ড ক্লাস যে এক্সপার্টরা আমাদেরকে শেখাচ্ছে, এবং যেটার সবসময় একটা ইচ্ছা ছিল যে আসলে ওয়ার্ল্ড ক্লাস টিচারদের কাছ থেকে শেখা, তারা যেভাবে গাইডলাইন দেয়, ক্লাইমেট পলিসি নিয়ে যেভাবে চিন্তা করে, কিংবা বিশ্বটাকে তাদের চোখ দিয়ে যেভাবে দেখে, সেটা বেশ রোমাঞ্চ ছিল যে তাদের কাছ থেকে সরাসরি শিখতে পারছি। এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ ছিল আমাদের গ্লোবাল এক্সপো, যেখানে তৎকালীন সময়ে যুক্তরাষ্ট্রে যারা অবস্থান করছিলেন বিভিন্ন এক্সচেঞ্জ প্রোগ্রামের প্রায় 17টি দেশের বিভিন্ন স্টুডেন্ট, সেখানে আমাদের বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ হয়। সেখানে আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি তুলে ধরার একটা অপরচুনিটি থাকে। এবং যখন আমি আমার আমেরিকান বন্ধুদের সাথে গল্প করছিলাম যে তোমরা কি কনসার্ট ফর বাংলাদেশ সম্পর্কে জানো কি না, কিংবা হচ্ছে জর্জ হ্যারিসন যে বাংলাদেশ নিয়ে একটা গান লিখেছিলেন, সো এই যে একটা কালচারাল যে এক্সচেঞ্জ, তাদের থেকেও হচ্ছে বাংলাদেশ সম্পর্কে জানা, তারা কিভাবে আসলে বাংলাদেশকে দেখে এবং তাদের চোখ দিয়ে হচ্ছে বাংলাদেশকে দেখে, এবং সরাসরি হচ্ছে আমেরিকান কালচারগুলো এক্সপ্লোর করা। যে আপু যেটি বলছিলেন যে আমারও একটি ভয় ছিল যে আসলে তারা আসলে অতটুকু হাম্বল বা ফ্রেন্ডলি হবে কি না, বাট আমার মনে হয় যে আমার ঠিক মনে পড়ে
ঈদের দিন আমি একটা ঈদ পেয়েছিলাম সেখানে, ঈদুল আজহা। সো ঈদুল আজহার আগের দিন খুব মন খারাপ হচ্ছিল, খুব কষ্ট লাগছিল যে ঈদ করতে পারছি না। বাট বাইরে গিয়ে যখন সবার সাথে একটু স্মাইল করে কথা বলছিলাম, সবাই হচ্ছে ঈদ মোবারক গ্রিটিংস দিচ্ছিল, সেটা বেশ মজার এবং অন্যরকম একটা অভিজ্ঞতা ছিল। মনে হচ্ছিল যে আসলে আমি নিজ দেশে না থেকেও মানে আমার নিজের পরিবারের মধ্যে আছি, এতটুকু বন্ডিং তৈরি হয়ে গেছিল। ইন্দোনেশিয়ান ছিল, আমরা একসাথে নামাজ পড়তে গিয়েছিলাম। সো ওরাও ঈদ সেলিব্রেট করছিল আমাদের সাথে, সো বেশ মজার অভিজ্ঞতা। এছাড়াও আমি একটি উইকেন্ড আমার আমেরিকান হোস্ট ফ্যামিলিতে ছিলাম, তাদের সাথে আমি উইকেন্ডে ঘোরাঘুরি করা, কনসার্ট দেখতে যাওয়া, নদীর পাড়ে বসে হচ্ছে ইভিনিং স্ন্যাক্স খাওয়া, অনেকটা হচ্ছে মুভির দৃশ্যের মতো যে দৃশ্যগুলো আমরা দেখতে পাই সেগুলো রিয়েল লাইফে আসলে দেখতে পাওয়া বেশ সাপটিক একটা ব্যাপার। এছাড়াও কমিউনিটি অ্যাক্টিভিটিসের অংশ হিসেবে আমরা বিভিন্ন কমিউনিটি অর্গানাইজেশনের সাথে কাজ করেছি, এবং ইউএস ক্লাইমেট নিয়ে যারা কাজ করছেন, প্রায় একজন আছেন যিনি হচ্ছে ওবামা অ্যাডমিনিস্ট্রেশন থেকেও নমিনেট হয়েছিলেন এবং কারেন্টলি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যেও কাজ করছেন ক্লাইমেট পলিসি নিয়ে। তিনি সরাসরি আমাদেরকে একটা পলিসি মাস্টার ক্লাস নেন। সো তার কাছ থেকে ক্লাইমেট পলিসি নিয়ে জানতে পারা এবং বাংলাদেশের সাথে কম্পেয়ার করা, কিংবা বাংলাদেশে আমরা কীভাবে জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে পারি, এটাও বেশ মনে হয় মজার একটা অভিজ্ঞতা এবং লাইফ চেঞ্জিং। কোন শহরে গেলেন? আমি গিয়েছিলাম, আমার প্রথম সপ্তাহ ছিল লেক টাহোতে এবং আমার অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশন ছিল ইউনিভার্সিটি অফ নেভাডা। পরবর্তী 3 সপ্তাহ আমরা ইউনিভার্সিটি অফ নেভাডার ক্যাম্পাসটিতেই কাটাই। আমাদের একাডেমিক ক্লাস ছিল, লিডারশিপ ক্লাসেস ছিল, এবং লাস্ট সপ্তাহ আমরা নিউ অরলিন্স, লুইজিয়ানা শহরের স্টেটের নিউ অরলিন্সে হচ্ছে আমরা মূলত স্টাডি ট্রিপটি ছিল, যেটি পৃথিবীর অন্যতম সুন্দর শহর বলে আমার মনে হয়। ওয়াশিংটন ডিসিতে এসেছিলেন? না, ওয়াশিংটন ডিসিতে হচ্ছে আমাদের কোনো প্রোগ্রাম অ্যাক্টিভিটিস ছিল না, আমাদের নিউ অরলিন্স সেই হচ্ছে ফাইনাল প্রোগ্রামসগুলো ছিল। আরেকটা বেলা আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে ধরেন আমরা তো সবাই যুক্তরাষ্ট্রের এটা দেখেছি যে মানে বাংলাদেশ এখন যে পর্যায়ে দাঁড়িয়ে আছে, যুক্তরাষ্ট্র কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে, একটা তুলনা যদি করেন কি করবেন? আসলে মানে সবকিছুরই কথা বলছি আর কি, তথ্য প্রযুক্তি, সুযোগ সুবিধা, মানে এটা একটু মানে পার্থক্যটা তো বোঝা যায় না গেলে। আমরা বাংলাদেশে থেকে তো আসলে যুক্তরাষ্ট্র কোন পর্যায়ে আছে সেটা তো আমরা অনুমান করতে পারি না, গিয়েই কিন্তু আসলে এটা টেরটা পাওয়া যায়। জি, আমার মতে মনে হয় যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ ডিফারেন্ট করতে গেলে বাংলাদেশ অনেকটাই মানে পিছিয়ে আছে এখনও, কারণ যুক্তরাষ্ট্রে সব কিছুই অনেক মানে উন্নত দেশ, ডেভেলপ কান্ট্রি। তারপরে ওখানে যে নেটওয়ার্কিং সিস্টেম, তারপরে মানে সব কিছুই আর কি, কমিউনিকেশনস থেকে শুরু করে সব কিছুই অনেক ডেভেলপ বলতে গেলে। তানজিল কি বলবেন? আমার মনে হয় দুটো দিক, একটি হচ্ছে ফ্রেন্ডলিনেসের যে ব্যাপারটা, সেখানে বাংলাদেশ এবং আমেরিকানদের মধ্যে খুবই সিনার্জি রয়েছে, সেই কারণেই হচ্ছে আমি গিয়েই ব্রেকফাস্টের টেবিলে হোক, ইভিনিং টেবিলে হোক, অনেকগুলো আমেরিকান বন্ধু পেয়েছি, কারণ তারাও বন্ধুভাবাপন্ন, আমরাও ফ্রেন্ডলি। আমার আরেকটি মনে হয় যে সায়েন্স বিজ্ঞানকে তারা যেভাবে কাজে লাগায়, বাংলাদেশে ওই জিনিসটা আমরা হয়তো আরেকটু বেটার ওয়েতে কাজে লাগাতে পারি। যেমন আমাদের ডক্টর জামাল নজরুল ইসলাম ছিলেন, আমরা তাদেরকে যদি পলিসি মেকিংয়ে ইনভলভ করি, সায়েন্স যেভাবে আসলে পলিসিতে কন্ট্রিবিউট করতে পারে, ওই ব্যাপারটা মনে হয় আমরা আমেরিকার সাথে একটা সিনার্জিতে আসতে পারি তাদের সাহায্য নিয়ে পরবর্তীতে। জি, মাসফিক ভাই আপনার কাছ থেকে আরেকটু আমরা একটু জানবো যে ধরেন এই প্রোগ্রামটা তো আপনারা করছেন, মানে রেসপন্সটা আসলে কেমন পান আপনারা? খুবই ভালো রেসপন্স, কারণ আসলে আই এম সো প্রাউড অফ মাই অ্যালামনাই। ওরা যারাই এই প্রোগ্রামগুলো করে আসছে, তারা যে আমাদের এক্সচেঞ্জ প্রোগ্রামের জন্য এসেই সাডেনলি দে গট ট্রান্সফর্ম, তা না। কিছু স্টুডেন্ট থাকে যারা সবসময় তাদের স্বপ্ন বড় থাকে, তাদের চেষ্টা অনেক থাকে, তারা সবসময় এরকম সুযোগ খুঁজে যে তাদের নিজেদেরকে কিভাবে একটা অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। সো ওদের কথাগুলো শুনে আমি শিওর আপনারা বুঝতে পারছেন যে ওদের এমন না যে এক্সচেঞ্জ প্রোগ্রামে যেই দে চেঞ্জ, ইয়েস ওদের একটা সাহায্য করেছে, কিন্তু ওরা আসলে খুবই হাইলি মোটিভেটেড স্টুডেন্ট। এবং আমরা আমাদের এক্সচেঞ্জ প্রোগ্রামগুলোর জন্য এরকম হাইলি মোটিভেটেড, যারা পরিশ্রমী, যাদের একটা ড্রিম আছে, তার সেরকম স্টুডেন্টই চাই। এবং আমাদের বাংলাদেশে আমাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো আমাদের ইউথ। আমাদের পপুলেশনের ম্যাক্সিমাম নাম্বার অফ রিপ্রেজেন্টেশন ইজ ফ্রম ইউথ। এবং আই এম রিয়েলি হোপফুল যে আমি যেহেতু ইউথদের নিয়ে কাজ করে, আমি দেখি যে তাদের মধ্যে কতটা সম্ভাবনা আছে। সো আমরা যখনই যে কোনো এক্সচেঞ্জ প্রোগ্রামের অ্যানাউন্সমেন্ট হয়, আমরা প্রচুর ভালো রেসপন্স পাই, কিন্তু সেটা থেকেও বড় কথা যে আমরা অনেক ভালো অ্যাপ্লিকেশন পাই। মানে আমরা লাস্ট সেশনেও আমাদের আমেরিকান অফিসাররা যারা শেষ পর্যন্ত যে ইন্টারভিউ নিয়েছিল, ওদের দে হ্যাড রিয়েলি হার্ড টাইম চুজিং দ্য ফাইনাল পার্টিসিপেন্ট। এবং আমি আগেও বলেছি, আমাদের ওয়াশিংটন ডিসিতে যেসব কলিগ আছে, তারাও
অ্যাপ্লিকেশন নমিনেশনগুলো দেখে এত খুশি ছিল যে বাংলাদেশ ইউথ খুবই ভালো করছে, এবং আপনি ওদের কথা শুনলেন যে বোঝাই যায় যে ওখানে ওরা কী পরিমাণ সুন্দর একটা সময় কাটিয়ে আসছে। ইউএস ইজ নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ ডাইভার্সিটি। সো ওখানে তারা যে শুধুমাত্র আমেরিকান কালচার সম্পর্কে বা আমেরিকান ফুড বা আমেরিকান এডুকেশন সম্পর্কে তাই না। যেমন তানজিল যখন গিয়েছিল ওর সাথে ওখানে নাইজেরিয়া স্টুডেন্ট ছিল, ইন্দোনেশিয়ান স্টুডেন্ট ছিল, ব্রাজিলিয়ান স্টুডেন্ট ছিল, অ্যান্ড আই এম শিওর দে আর ফ্রেন্ডস ফর এভার আফটার স্পেন্ডিং দ্য 5 weeks অফ দেয়ার লাইফ। এবং এই যে একজন আরেকজন সম্পর্ক শিখছে, এই প্ল্যাটফর্মটা ইউএস এমবেসি বা ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট ক্রিয়েট করে দিচ্ছে যেন ইউথরা একসাথে যে দে ক্যান এক্সচেঞ্জ আইডিয়াস। সবচেয়ে বড় যেটা যে এক্সচেঞ্জ আইডিয়াস। সো আমরা রেসপন্স খুবই ভালো পাই আপনার প্রশ্নের উত্তরে, এবং আমরা চাই যে এই বছর আরও ভালো রেসপন্স যেন আমরা পাই, আরও ভালো অ্যাপ্লিকেশন যেন আমরা পাই, যেন আমাদের আপনাদের বাছাই করতে অনেক কষ্ট হয়। এটা খুবই একটা সুইট স্ট্রাগল হবে যদি আমার বাছাই করতে অনেক কষ্ট হয়। জি বেলা, আরেকটু শুনবো যে আমরা হয়তো মানে যারা যুক্তরাষ্ট্রে যায় নাই তারা আসলে যুক্তরাষ্ট্র সম্পর্কে জানে না, দূর থেকে অনেক ধরনের ধারণা বা ভাবনা ঠিক আছে। মানে যুক্তরাষ্ট্রে যেটা আমিও যেহেতু গিয়েছি 2012 সালে, আমারও কিছু আছে। আপনি যেটা বললেন যে মার্কিন জনগণ খুব হাম্বল, এটা আমিও এসে আমাকে যখন জিজ্ঞেস করা হলো তখন আমি প্রথমেই কথাটাই বলেছি, যুক্তরাষ্ট্রের মত প্রকাশের স্বাধীনতাকে যুক্তরাষ্ট্র খুব গুরুত্ব দেয় এবং ভিন্ন মত প্রকাশটাকে কিন্তু তারা উৎসাহিত করে। এটা একটু যদি খুব সংক্ষেপে বলতেন। জি, আমি আপনার সাথে এগ্রি করব, কারণ আমি তো আসলে বাইরের কথা ওইভাবে বলতে পারবো না, কিন্তু যদি আমরা ইনস্টিটিউশনের কথা বলি, ইনস্টিটিউশনে ক্লাসেও হচ্ছে টিচার মানে স্টুডেন্টের অনেক স্বাধীনতা ছিল। আমরা যা বলতে চাইতাম, মানে ক্লাসে যদি কিছু একটা জিজ্ঞেস করা হতো, সবার কাছ থেকে মতামত জিজ্ঞেস করা হতো যে আপনি কি মনে করেন, আপনি কি মনে করেন। তো ওখানে একটা স্বাধীনতার পাঠ ছিল যে হ্যাঁ আমি হচ্ছে এটা মনে করি, আমি মানে ভয় না পেয়ে হচ্ছে বলতে পারতাম আর কি, এক্সপ্লেন করতে পারতাম যে আমি কি মনে করতেছি, বা ওনার সাথে ইভেন ডিসএগ্রিও করতে পারতাম যে না আমি আপনার সাথে দ্বিমত পোষণ করতেছি, কারণ এই কারণে আমি এটা করতেছি। কিন্তু আমাদের সমাজে তো এটাকে অনেকভাবে দেখা যে বেয়াদবি হিসেবে অনেক ক্ষেত্রে ভাবা হয়ে থাকে। যুক্তরাষ্ট্রে কিন্তু সব জায়গায় কিন্তু মোটামুটি এইটাই। হ্যাঁ জি। তানজিল, আপনি কি কিছু এরকম ফলো করেছেন? হ্যাঁ, আমার মনে হয় যে যুক্তরাষ্ট্র ডিবেট এবং ডায়ালগ এ দুটোর মধ্যে খুবই সুন্দর একটা সিনার্জি থাকে। ডায়ালগের মানে হচ্ছে আপনি ডাইভার্সিফাইড ওপিনিয়ন দিয়েও একটা কমন গ্রাউন্ডে আসতে পারবেন, এবং ইউএস ক্লাসরুমসগুলোতে বা যুক্তরাষ্ট্র সরকার যদি বলি কিংবা হচ্ছে যদি পলিটিক্সের কথাও বলি, সবাই কিন্তু একসাথে ওই ডায়ালগটাই ফ্যাসিলিটেট করার চেষ্টা করে, যেখানে ভিন্ন মত প্রকাশ করবে, সবাই তাদের স্বাধীন মতো মত প্রকাশ করবে, কিন্তু কমন একটি গ্রাউন্ডে এসে সেখানে সুন্দরভাবে জিনিসটার সমাধান তৈরি করবে। আমার মনে হয় আমরাও যখন যারা এক্সচেঞ্জ প্রোগ্রামে যাই, আমরা এই ব্যাপারটি অনেক বেশি শিখে আসি, যেহেতু ডাইভার্সিফাইড একটা ক্লাসরুম থাকে, প্রত্যেকের মতামত ভিন্ন থাকে, কিন্তু তারপরও দিন শেষে আমরা একটি প্রজেক্টই প্রেজেন্ট করি, একটি সলিউশনই প্রেজেন্ট করি। আমার মনে হয় এটা অনেক বড় একটা লার্নিং এক্সচেঞ্জ প্রোগ্রাম স্টুডেন্টসদের জন্য। মাসুক ভাই, আমরা শেষ করবো আর কি, আপনাকে আমি 30 সেকেন্ড দিব। আপনি নতুন যারা আবেদন করবে তাদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে আপনি বলতে পারেন। তো আমি এই মুহূর্তে আমাদের যে প্রোগ্রামটা ওপেন আছে বা হয়ে যাবে, সুসি প্রোগ্রাম, যেটাতে আমাদের তানজিল গিয়েছিল, ওই প্রোগ্রামটার অ্যাপ্লিকেশন সম্পর্কে বলতে চাই। যেহেতু এটা ফার্স্ট প্রোগ্রাম আপনারা অ্যাপ্লাই করবেন, আপনারা যখন ওয়েবসাইটে যাবেন বা ফেসবুকের লিঙ্কে যাবেন, দেখবেন যে ওখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে যেটা আপনাদের ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে ওটা ফিল আপ করে আবার আমাদের ওখানে অ্যাটাচ করতে হবে। এই স্টেপটা কিন্তু ভুলে গেলে হবে না। এছাড়াও ওখানে এসএ লেখার জায়গা থাকবে, যেটা আমাদের দুইজন অ্যালামনাই বলছে বারবার, এসওপি, স্টেটমেন্ট অফ পারপাস অর এসএ। ওটাতে কিন্তু আপনাদের সব কিছু ওখানে প্রকাশ করতে হবে, কারণ আমরা ওটা পড়ে দেখি যে আপনাদের এই প্রোগ্রামে যাওয়ার যোগ্যতা আছে কিনা বা রিলেভেন্ট এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ছিল কিনা। তো এই জিনিসগুলো সবসময় সুন্দর করে দেখে তাড়াহুড়া করবেন না, আপনার অ্যাপ্লিকেশন করার জন্য টাইম নিয়ে করবেন, সুন্দর করে করবেন, যেন আমরা আপনাকে শর্টলিস্ট করতে বাধ্য হই। জি বেলা, আপনিও 30 সেকেন্ডে আপনার মানে অন্যদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান বলতে পারেন। আমার যে আপকামিং জুনিয়র যারা গ্লোবাল ইউগ্রেড, সুশি যে কোনো প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করবা, তাদের কাছে একটা থাকবে, তোমরা হচ্ছে ভয় পেও না, জাস্ট অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করার মধ্যে ইভেন ইউ গেট চুজেন অর নট, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, জাস্ট অ্যাপ্লাই, নিজেকে এক্সপ্লোর করো। কারণ এখানে ইভেন অ্যাপ্লাই করার মধ্যেও হচ্ছে একটা ব্রেভি একটা কাজ করে, যেটা হচ্ছে পরে আর কি কাজে লাগে। সো গুড লাক ফর দ্য জুনিয়র। তানজিল, নিজের জীবনে ট্রান্সফরমেটিভ এক্সপিরিয়েন্সের মাধ্যমে জীবনটিকে সাপনিক পথ চলায় যদি ভূষিত করতে চাও, আমার মনে হয় যে নিজের যতটুকু সামর্থ্য আছে এবং
গ্রাউন্ড ওয়ার্ক আছে সেটিকে সুন্দরভাবে এসওপিতে তুলে ধরে এই প্রোগ্রামে অ্যাপ্লাই করো, এবং এই এক্সচেঞ্জ প্রোগ্রামগুলো তোমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে তোমার ক্যারিয়ার, তোমার পরবর্তী প্রফেশনাল লাইফে অনেক বেশি সাহায্য করবে। জি, আপনাদের তিনজনকে আজকের এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য স্বাগত জানাচ্ছি। মাশফিক ভাই, বেলা এবং তানজিল, আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আজকের এই অনুষ্ঠানটি আমরা এখানে শেষ করছি। শেষ করার আগে আবারও তরুণদের প্রতি আহ্বান থাকবে, আপনারা যারা এই 3টি প্রোগ্রামে যারা নিজেদেরকে যোগ্য হিসেবে মনে করবেন তারা অবশ্যই আবেদন করবেন, এবং মার্কিন দূতাবাস আপনাদেরকে এই নিশ্চয়তা দিচ্ছে যে যোগ্যতম প্রার্থীকেই ওনারা বাছাই করবেন। একমাত্র ক্রাইটেরিয়া হবে প্রার্থীর যোগ্যতা, অন্য কোনো কিছু বিবেচনায় নেওয়া হবে না। মার্কিন দূতাবাস থেকে সেটাই নিশ্চয়তা দেওয়া হয়েছে, এবং এই প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য আপনাদের কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। আপনাদের যোগ্যতা থাকলেই কিন্তু আপনারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রোগ্রামে আপনারা অংশ নিতে পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।